মাইকে বলবে কি? না না মাইক ছাড়া না, মাইক ছাড়া বলুন, মাইক ছাড়া বলুন। বেশি দেরি করো না। সঠিক তথ্য অনুসন্ধানে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদেরকে একাধিক বঞ্চনার শিকার হতে হচ্ছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা শুধু পশ্চিমবাংলা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাস দেখুন। পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে সঠিক কথা বলার জন্যই আক্রান্ত হচ্ছে বা আক্রমণের শিকার হচ্ছে, লক্ষ্যবস্তু হতে হচ্ছে। এটা নতুন কিছু নয়, কিন্তু আমরা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যে এসেছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম, এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন, যে আক্রমণ বিগত দিনে নেমে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা করছি। সেই জন্যই আপনাদের দরকার ইউনিটি, আর আপনারা এই ইউনিটির জন্যই তো আজকে আপনাদের এই সম্মেলন করছেন। আজকের এই সম্মেলনে আপনি এলেন, কি দেখলেন, কি বলবেন? আমাকে দারুণ লাগলো, একটা নতুন মানে ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি। যে আমার আগের বক্তা, আমাদের সিনিয়র মোস্ট শাহজাহান সাহেব, সিরাজ সাহেব, আপনার সাংবাদিক, তিনি একটা কথা বললেন, কিছু তথ্য, বাস্তব কথা। কোভিডের পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কী গুরুত্ব বা কতটা এরা করতে পারে, কিভাবে কোনো একটা বিষয়কে এরা দাঁড় করিয়ে দিতে পারে, মেন স্ট্রিমকে তারা এরা যে কোনো সময় হিলে দিতে পারে, সেটা প্রমাণ হচ্ছে। আর সে পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন, সত্যি আমার খুব ভালো লাগছে। সেই জন্যই আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি, আপনাদের এই সম্মেলনের একজন হিস্সাদারি হওয়ার জন্য। আমি আশা করব যে লক্ষ্য নিয়ে আপনারা তৈরি করেছেন, মানুষের, প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরের, কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না, কিন্তু আমরা যারা এখানে সাংবাদিক আছি, ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি। তাহলে আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ায় এই প্ল্যাটফর্মে রাখবো, তখন দেখবেন শহরে বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। এই যে এখান থেকে একটা আওয়াজ উঠেছে, ডিজিটাল মিডিয়া ফেডারেশন আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের দাবিপত্রগুলো পেশ করা, বিষয়টা কীভাবে দেখবেন? দেখুন, সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন, এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি, এখনও বলছি, আমাকে একটা আপনাদের লিখিত প্রস্তাব দিন। এটা নিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটেনও দেবো, প্রয়োজনে আমি মেনশনও করে বিষয়টা জানাবো। কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে, আপনাদেরকে স্বীকৃতি যাতে দেওয়া হয়, তার জন্য পলিসি তৈরি করা, গাইডলাইন তৈরি করা, সেইগুলো সরকার পক্ষে তৈরি করবে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবক রবীন বললে আর ইংলিশ চ্যানেল জয় করতে, এই প্রসঙ্গে কী বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে। এই যে এই বছরেই সন্তোষ ট্রফি জিতে আসলো, গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম। আপনার মিজোরামের কাছ থেকে আমরা মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি। যে মিজোরাম আমাদেরকে দেখলে কাঁপে ফুটবল মানে সন্তোষ ট্রফিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় চ্যাম্পিয়ন আর রানার্স, প্রায় 30 বার মতো রানার্স চ্যাম্পিয়ন এই ধরনের আরও বেশি হয়ে আছে। তো এবারে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি। যে চ্যাম্পিয়ন টিমে যে স্ট্রাইকারের সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে, সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ, সে গ্রামের ছেলে। তো গ্রামের মেধা আছে, সেটাকে বহিঃপ্রকাশ করার সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না। যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয়, তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে। দুর্ভাগ্য আমাদের, আমরা সমস্তটাই শহর কেন্দ্রিক করে ফেলছি। আমি ভাঙড় বিধানসভার বিধায়ক, তো আমাদের ভাঙড়ের পিউ ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমাদের তহুরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বিদ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমাদের ভাঙড়ের ছেলে ISL কাপিয়েছে। আমাদের ভাঙড়ের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে, কিন্তু আমাদের ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স নেই। তাহলে আমাদের বাংলার ছেলেকে কোথায় যেতে হয়? সায়ে যেতে হয় কোথায়? দূরে গিয়ে অনুশীলন করতে হয়। কিন্তু আমাদের বাংলার ছেলেদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল। বা আপনি যে ছেলেটির কথা বললেন, ও যদি কি নাম, রবিন বললে ভাই, ও যদি ঠিক মতো ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায়, তো বিশ্বজয় করবে। কিন্তু দুর্ভাগ্য এটাই আমাদের, ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না। যদি প্ল্যাটফর্ম পায়, এখান থেকে যে যাবে, আসবে, খাওয়া, গাড়ি ভাড়া, সেই খরচের জায়গা নয়। আর্থিকভাবে দুর্বল আমরা গ্রামীণ মানুষ। এই সমাধান করা তো স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার। আমি আশা করবো স্পোর্টস ডিপার্টমেন্ট আর মিনিস্টার আরও বেশি মানে প্রোগ্রেসিভ হবে, এই গ্রামীণ সমস্যাগুলোকে সমাধান করবে। মহেশতলা সম্প্রতি ঘটে যাওয়া মহেশতলা রবীন্দ্রনগরের যে ঘটনা,
যে একটা সামান্য বিষয়কে ফললাকে বসাকে কেন্দ্র করে যে এরকম পরিস্থিতি খবরের শিরোনামে উঠে এসেছে মহেশতলা, এবং গতকাল আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন ওখানে গেলেন, সেই ধর্মের রাজনীতি বলুন বা যাই বলুন এখানে ওসমান ইন্দ্র হাইকোর্টের থেকে যথাযথ পারমিশন নিয়ে উনি গিয়েছিলেন, কিন্তু ওখানে দেখা গেলো যে মূল মন্দির প্রাঙ্গণ যেখানে হিন্দু মহিলারা ওখানে ঢুকতে দিলেন না, তার জন্য বিক্ষোভ দেখালেন। কী বলবেন এই ব্যাপারে? মহেশতলার যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা, যে করেছেন মেল হোতা, তার আমরা ছবি দেখলাম, কি অনেক ছবি আপনারাই বা দেখিয়েছেন বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, সে শাসক ঘনিষ্ঠ একটা, সে ওখানে করছে। ব্যাপারটা হচ্ছে আমার জানার মধ্যে ভুল থাকতে পারে। হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির উত্তর দক্ষিণ কোণে হয়, সরি আমার পূর্ব দক্ষিণ কোণে হয়, পূর্ব উত্তর কোণে আমি এটা আমার ঠিক আসছে না, তো এটা হয়। স্বাভাবিকভাবে আমরা যত তুলসীতলা দেখেছি বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয়, বাড়ির ছাদে হয়, কিন্তু হঠাৎ করে রাস্তার উপরে হবে কেন? এখানে পরিকল্পিতভাবে একটা দাঙ্গা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে। মহেশতলার মানুষ যথেষ্ট সম্পৃক্ত বিশ্বাসী, ঐক্যে বিশ্বাসী, কিন্তু সেখানে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা এই ভুল আমাদেরকে করলে হবে না। আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে। আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা 100 বার আমি বলবো। সকাল 10টা থেকে যখন দেখছি এখানে একটা এই সমস্যা তৈরি হচ্ছে, প্রশাসন তো সেখানে টেক আপ করা দরকার ছিল, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, দেখবেন আপনি কলকাতা বা শহরের আশপাশে আপনি আপনার বাড়ির ভেতরে প্লাস্টার করবেন, বাড়ির ভেতরে রিপেয়ার করবেন, আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে। আর থানার অদূরে ঢিলছুড়া দূরত্বে যখন ওগুলো গাছ ছিল, প্রশাসন চুপ করে বসেছিল। 20 থেকে 25 বছর ধরে লোকটি ফল বিক্রি করতো ওখানে লোকটি ফল বিক্রি করতো। যখন দেখছে অন্য ওই ছাড়া অন্য ফেজ ওখানে ঘোরাঘুরি করছে, স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম ফুল এম কনফিডেন্স নিয়ে সাথে বলছি যে থানার সরাসরি বড়বাবু হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিনও ব্যবসা করার সুযোগ পেত না। তা নিয়মিত একটা টাকা থানাকে দিত, দেখছে ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাচ্ছে, তখনই তাকে আটকে দেওয়া দরকার ছিল। তুলসী তলা তো হয়তো শেষে একদম দিয়েছে, তার আগে তো গাতাগাতি করছিল।